প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হল নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, যিনি একই সঙ্গে সোনারগাঁ থানার বিএনপি সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য, মেম্বার অব পার্লামেন্ট আজহারুল ইসলাম মান্নানের কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সবুজকে গতকাল ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এই খবরটি দেশের সবচেয়ে আলোচিত খবর, যেটি বলছিলাম। তো গতকাল তাকে নারায়ণগঞ্জ ডিবি গ্রেপ্তার করে ঢাকা ডিবির সহযোগিতায়, ডিএমপি ডিবির সহযোগিতায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খায়রুল ইসলাম সবুজ এমপি পুত্রকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়, সেখান থেকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে, এবং রাতে তাকে নেওয়া হয় ডিএমপির ডিবি কার্যালয়ে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় অনেক রাত পর্যন্ত। এই পর্যন্ত নিশ্চয়ই আপনাদের অনেকের জানাই আছে, কারণ এইটি দেশের একমাত্র চাঞ্চল্যকর খবর। এখন সব মহলে, সব জায়গায় এইটি নিয়েই আলোচনা হচ্ছে। দুটো কারণে আলোচনা হচ্ছে। একটি হলো চাঁদাবাজির সর্বশেষ পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা, এই একটি জায়গা, একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আর আরেকটি হলো সরকারি দলের এমপির ছেলেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশের গ্রেপ্তার করা প্রকাশ্যে এবং সেইটি পাবলিক হতে দেওয়া, পুরো বিষয়টি, সেইটিও আলোচনায় এসেছে নানা কারণে। সো আমরা এখনই দেখে নিব একটু এই নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান তার ছেলের গ্রেপ্তার হওয়া বিষয়ে কি বলছেন, তার প্রতিক্রিয়াটা একটু দেখে নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমার কাছে সমকালের রিপোর্টটি আছে এই বিষয়ের উপর। তো সমকাল যেমন রিপোর্ট করেছে, নিজ সন্তানকে আটকের ব্যাপারে এমপি আজহারুল ইসলাম মান্নান জানান, একটি বড় শিল্প গ্রুপের মালিক তার ছেলেকে ধরিয়ে দিয়েছে। ওই গ্রুপের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ। অর্থাৎ এমপি মান্নান, আজহারুল ইসলাম মান্নান, তার দায় এড়াবার চেষ্টা করেছেন এবং ছেলেকে বাঁচাবার একটি রাস্তা বের করেছেন। সজীবের বিরুদ্ধে সোনারগাঁয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের টাকার অভাব আছে নাকি যে আমরা মানুষের কাছ থেকে চাঁদা নেব? প্রিয় দর্শক শ্রোতা, এই লাইনটুকু থেকে আমাদের যা ভাববার, যা বুঝবার, আমরা কিন্তু ভেবে এবং বুঝে ফেলেছি এর নাকি টাকার অভাব নেই। এত বড় টাকার কুমির এই এমপি মান্নান কি করে হলেন, সেই বিষয়টিও কিন্তু আলোতে আসা দরকার। তো আমি এই সংক্ষিপ্ত এপিসোডে সেইটি নিয়ে কথা বলবো না, আর আমি তার সোর্স অফ ইনকাম সম্পর্কে ভালো করে জানিও না। কিন্তু এইটি কোনো ভদ্রচিত উত্তর কিংবা মন্তব্য হতে পারে না একজন সংসদ সদস্যের। কত টাকা থাকলে একজন মানুষ বলতে পারেন আমাদের টাকার অভাব আছে নাকি যে আমরা মানুষের কাছ থেকে চাঁদা নেব? প্রিয় দর্শক শ্রোতা, এবার দেখে নেব সংশ্লিষ্ট এলাকাবাসী কি ভাবছেন, কি বলছেন এই এমপি এবং তার পুত্র সম্পর্কে। এখানে প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো, এই খায়রুল ইসলাম সবুজ একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। এই পদটিও তিনি ব্যবহার করেছেন তার এই অবৈধ চাঁদাবাজির জন্য। তো এলাকাবাসীর প্রতিক্রিয়া একটু দেখে নিই, তারা কি ভাবছেন এই বিষয়ে। সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষের দাবি, প্রসঙ্গক্রমে বলছি নারায়ণগঞ্জ ৩ সংসদীয় এলাকাটি সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ এলাকা জুড়ে। তো সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষের দাবি, সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ে সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের, তবে মামলা হামলার শঙ্কায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস দেখান না। নিজ দলের নেতাকর্মীর কাছেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এলাকার একাধিক সূত্র জানায়, শনিবার একটি শিল্প গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কিংবা কোম্পানিজ ব্যবস্থাপনা পরিচালকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন সজীব। একই সঙ্গে বিভিন্ন কারখানার
কয়েক কোটি টাকার পুরনো মালপত্র বিনামূল্যে দাবি করে হুমকি দেওয়া হয় ওই এমডিকে। তিনি বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানান। এরপরই সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁয়ের কয়েকজন বাসিন্দা জানান, 2024 সালের 5 আগস্টের পর সজীব সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার যানবাহন স্ট্যান্ড, বাজার ও মেঘনা টোল প্লাজার দখল নেন। সে সময় অচলাবস্থার সুযোগ নিয়ে তিনি নিজের লোক বসিয়ে মেঘনা টোল প্লাজার কয়েক কোটি টাকার টোল আত্মসাৎ করেন। এ যেন রাষ্ট্রের সঙ্গে ডাকাতি। কি ভয়ঙ্কর কথা! টোল প্লাজার দখল নিয়ে কয়েক কোটি টাকা টোল আত্মসাৎ করেন। আচ্ছা, তারা আরও জানান, টোল প্লাজার ইজারাদারের অভিযোগে র্যাব তাকে ধরে নিয়ে গিয়েছিল। তবে ইজারাদার অজানা কারণে মামলার দিকে অগ্রসর হননি। সে অজানা কারণগুলো আমরা জানি। থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ খন্দকার জানান, মেঘনা টোল প্লাজা এলাকায় আমার 15টি দোকান ছিল। আমি 70,000 টাকা ভাড়া পেতাম। এসব দখল করে নিয়েছে সজীব। প্রিয় দর্শক শ্রোতা, একটু আগে আমরা শুনছিলাম সজীবের বাবা এমপি আজহারুল ইসলাম মান্নানের বক্তব্য। তিনি বলছিলেন, একটি বড় শিল্প গ্রুপের মালিক তার ছেলেকে ধরিয়ে দিয়েছে কারণ তার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ আছে। জাস্ট পূর্বশত্রুতা কিংবা প্রতিহিংসাবশত তার নির্দোষ ছেলেকে এই শিল্প গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কিংবা ব্যবস্থাপনা পরিচালক ধরিয়ে দিয়েছেন। না হলে তার ছেলের কোনো দোষ নেই, আর তার ছেলের টাকা কামাবার এভাবে চাঁদাবাজি করে দরকারও নেই। কারণ তিনি বলছিলেন তাদের তো টাকার কোনো অভাব নেই। তো এখন কথা হলো, 1400 ছাত্র যুবক প্রাণ দিয়েছিলেন সেই জুলাই অভ্যুত্থানে। আহত হয়েছিলেন 20 থেকে 30,000। তাদের অনেকে এখনো ধুঁকছেন জীবন নিয়ে। তারা যদি একবারের জন্য জানতেন যে 24-এর 5 আগস্ট বিকেলের মধ্যে কিংবা পরদিন 6 আগস্টের মধ্যে হাসিনার এবং তার লেসপেন্সারদের রেখে যাওয়া, আওয়ামী লীগের রেখে যাওয়া প্রত্যেকটি ক্রাইম পয়েন্ট, প্রত্যেকটি এক্সটর্শন পয়েন্ট, চাঁদাবাজির প্রত্যেকটি জায়গা, অবৈধভাবে ধান্দা করে পয়সা কামাবের প্রত্যেকটি পয়েন্ট এই দুদিনের মধ্যে দখল হয়ে যাবে, অপরাধগুলো সব আবার ফিরে আসবে, শুধু অপরাধী হিসেবে থাকবে কিছু নতুন মুখ। তারা যদি জানতেন সেই 1400 শহীদ, তারা কি কখনো জীবন দিতেন? আমার তো মনে হয় না, প্রিয় দর্শক শ্রোতা। বাট সেটি তো হয়েছে। আমরা 5 আগস্ট রাতের মধ্যেই জেনে গিয়েছিলাম যে সব কয়টি জায়গা প্রায় দখল হয়ে গিয়েছে। আমরা দেখেছি এবং শুনেছি, গণমাধ্যম সাক্ষী, সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছিল, ইউটিউবে ভিডিও পাওয়া যায় এখন। গাজীপুরে মাইকিং করে বলা হয়েছিল যে এখন থেকে চাঁদা আমাদের দিতে হবে। সেইটিও ছিল যুবদলের এক নেতা। কালিয়াকুড় এলাকায় বোধহয় খুব সম্ভবত কোনো একটি বাজারে মাইক দিয়ে বলা হচ্ছিল যে আগে কাকে চাঁদা দিতেন আমি জানি না, এখন থেকে চাঁদা কিন্তু এইখানে এসে আমার কাছে আমার দোকানে অমুক জায়গায় দিয়ে যেতে হবে। তো এইভাবে দখল হয়ে গিয়েছিল সব কয়টি জায়গা। আর চাঁদাবাজি চলছিল বেসুমার, বেহিসেবি, কাউন্টলেস, সেটির কোনো হিসেব নেওয়া যায় না। যা কিনা এখনকার প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান লন্ডন থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছিলেন, অন্তত দৃশ্যত মনে হয়েছিল। এবং কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছিল দল থেকে। তখন আমরা সেটিকে একটি গুডউইল জেস্টার হিসেবে নিয়েছিলাম, যেটি একটি ভালো লক্ষণ, ভালো উদ্দেশ্যে বিএনপি এই কাজ করছে, দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ করবার চেষ্টা করছে। কিন্তু আমাদের ভুল ভাঙতে খুব বেশি দেরি হয়নি। আমরা যখন দেখলাম 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে আবার সেই চাঁদাবাজ বহিষ্কৃত নেতারা আবার দলে ফিরে আসলেন, তাদের বিরুদ্ধে আনিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো, তখন আমাদের ভুল ভাঙলো যে আচ্ছা, তাহলে বিএনপির এইসব বিষয় ছিল লোক দেখানো, আইওয়াশ। আর তাতে করে চাঁদাবাজি বন্ধ হয়নি, এখনো বন্ধ হয়নি। এখন দলটি হিমশিম খাচ্ছে তাদের এই চাঁদাবাজ নেতাকর্মীদের নিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে আছে যে আসলে এটি বোধহয় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিএনপি একসময় অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছিল, বিএনপি একসময় র্যাব আবিষ্কার করেছিল, র্যাবের সৃষ্টিকর্তা বিএনপি এইসব খুচরা অপরাধ দমন করবার জন্য বোধ হয়। তো আমার মনে হয় না ওইসব বাহিনী আর কার্যকর থাকবে। র্যাব আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে বিএনপি সরকারের আরেকটি বিশেষায়িত বাহিনী তৈরি করতে হবে,
দলে শুদ্ধ অভিযান চালাবার জন্যে, নেতাকর্মীদের বিশুদ্ধ করে তোলবার জন্যে। আর কোনো রাস্তা দেখছি না, এটি নিয়ন্ত্রণের বাইরে। এই তো আমরা শুধু এখন নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্যের ছেলের কথা বলছি, পুরো বাংলাদেশে একই অবস্থা। গণমাধ্যম সাক্ষী, সব খবর হয়তো আসে না, যা আসে তাতেই যথেষ্ট, আমরা যথেষ্ট খোঁজখবর পাই। এবং গণমাধ্যম দরকার হয় না, অন্য মাধ্যমও খোঁজখবর পাই। অজস্র মাধ্যম আছে আজকাল খোঁজখবর পাওয়ার। খুব একটা ভালো চলছে না, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, বিশেষভাবে চাঁদাবাজি বিষয়টিতে কোনোভাবে সরকার এটি নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এখন কথা হলো, এই নেতিবাচক অবস্থাটির মধ্যে একটি ইতিবাচক দিক আমার চোখে পড়ছে, যেই জন্য আমি উদ্বেলিত, আমি আপ্লুত, আমি আসলে মহা খুশি। গত রাতে প্রথম আমার এই বিষয়ের সংবাদটি আমার চোখে পড়ে, তখন রাত একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম অত রাতেই আমি একটি কন্টেন্ট বানানো আর হয়নি। তো যাই হোক, কেন আমি এতটা আপ্লুত, এতটা উদ্বেলিত, এতটা উচ্ছ্বসিত এই বিষয়টিতে? কারণ হলো, এতক্ষণ যা বলছিলাম সব ঠিক আছে, কিন্তু আমরা কি এমন একটি উদাহরণ আর দিতে পারবো যেখানে সরকারি দলের একজন এমপি তার ছেলেকে প্রকাশ্য দিবালোকে গণমাধ্যমকে জানিয়ে, গণমাধ্যমকে সাক্ষী করে, সবাইকে জানিয়ে, বলতে গেলে অনেকটা ঢোল পিটিয়ে, একজন এমপির ছেলেকে প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। মিডিয়ায় সেই খবরটি চাউর হলো, তাকে অনেক রাত অবধি মিন্টু রোডে ডিবি অফিসে রাখা হলো। এর আগে যেটি বলছিলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়, নারায়ণগঞ্জ ডিবি অফিস তাকে জিজ্ঞাসাবাদ করলো এবং উচ্চতর জিজ্ঞাসাবাদের জন্য, ফার্দার কোয়েশ্চেনিংয়ের জন্যে তাকে মিন্টু রোডে নিয়ে যাওয়া হলো। তো এই যে বিষয়টি, এটি আমাকে আসলে খুব উচ্ছ্বসিত করেছিল, এই জন্যে যে এইটি ছোট হলেও বাংলাদেশে একটি পরিবর্তন। সরকারি দল একটি নজির স্থাপন করতে চেয়েছে। আমি জানি আপনাদের অনেকের মনে কষ্ট হবে, আমি কি সরকারি দলের প্রশংসা করছি? আমি কি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছি? হ্যাঁ, এই মুহূর্তে আমি আসলে সরকারি দলের এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছি, যদি আপনি মনে করেন সেটি, এবং সেটি আমি করব। তো আমি আসলে কারো কাছে বিক্রি হইনি, আমার বিবেক কোথাও বন্ধক দেইনি। তাই আমি যখন যেটি সঠিক মনে করি আমি সেটি বলি। কারো বিরুদ্ধে যায়, কারো পক্ষে যায়, যেতেই পারে। অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার। কার পক্ষে গেল, কার বিরুদ্ধে গেল, আমি কেয়ার করি না আসলে। আমার কাছে যা সত্যি মনে হয় আমি সেটিই বলি। আমার বিবেক আমাকে যেটি বলতে বলে আমি সেটিই বলি। তাই আজও ব্যতিক্রম হবে না। আমি প্রশংসা করছি, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জন্যে সশ্রদ্ধ স্যালুট করছি, কারণ তার গ্রিন সিগন্যাল ছাড়া এটি সম্ভব হতো না। গ্রিন সিগন্যাল তো তার কাছ থেকে এসেছে। তিনি বলেছেন, হ্যাঁ, এই ছেলেকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করা হয়েছে। যদিও আমি একটু আশাহত হয়েছি অ্যাট দ্য সেম টাইম, কারণ গত রাতেই জানতে পারলাম যে তাকে মুচলেখা নিয়ে, আন্ডারটেকিং নিয়ে তার পরিবারের সদস্যদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিবির কমিশনার পর্যায়ের লোকেরা বলেছিলেন যে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। তো এখন অসংখ্য অভিযোগ যেহেতু এসেছে, তাকে আরও 2-4 দিন হেফাজতে রাখা যেত, তাকে রিমান্ডে নেওয়া যেত, সেগুলো যাচাই বাছাই করবার জন্য আরও 2-4 দিন সময় পাওয়া যেত। তো এত তাড়াহুড়োর কী ছিল? প্রশংসা তো তাদের করছি, তারা গ্রেপ্তার করেছেন, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো কেন এক সন্ধ্যার মধ্যে, এক রাতের মধ্যে? অভিযোগগুলো কি সব মিথ্যে? আর যদি মিথ্যেই হয় তাহলে এই নাটক সাজাবার দরকার ছিল কি? আর যদি সত্যতা থাকে তাহলে ফার্দার কোয়েশ্চেনিংয়ের জন্যে, ইন্টারোগেশনের জন্যে তাকে 2-1 দিন রিমান্ড কেন মঞ্জুর করা হলো না? পুলিশ কেন রিমান্ড চাইল না? এই প্রশ্নের উত্তর তো আমাদের পাওয়া দরকার। তাই বলছিলাম, শুরুতে উচ্ছ্বসিত হলেও পরে আমি হতাশ হয়েছি। স্টিল এটি একটি ভালো সাইন। এরপরে সরকারের কাছে দাবি করব, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ছেলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করতে হবে। সত্যিকার অর্থে আপনি যদি এখান থেকে কোনো মাইলেজ চান, তাহলে কে আপনার এমপি, ডোন্ট গিভ আ ড্যাম, তার ব্যাপারে আপনাকে কেয়ার করতে হবে না, তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিন। এই ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো, যেগুলো গুরুতর অভিযোগ, শিল্প গোষ্ঠীর কাছে বড় অঙ্কের চাঁদা চাওয়া, তাদের মাল আটকে দেওয়া। আমি আরও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পারলাম, আরও অসংখ্য শিল্প কারখানা এই ছেলেটির ভিকটিম হয়েছে, খায়রুল ইসলাম সবুজের ভিকটিম হয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করে না পেলে তাদের পরিবহনগুলো আটকে দেওয়া হতো। কারখানাগুলো থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের মাল যেত, যখন প্রোডাক্ট ট্রান্সপোর্ট হতে পারতো না, রাস্তায় গাড়ি আটকে দিত। সম্প্রতিও সেই শিল্পগোষ্ঠীর বড় গাড়ি আটকে দিয়েছিল। তো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নির্দেশে সেই গাড়ি আবার ছেড়েও দেওয়া হয়েছে।
তো এখন কথা হলো, নারায়ণগঞ্জ পুলিশ ওই স্বীকারোক্তি দিয়েছে, ডিবিও মিন্টি রোডের ডিবিও বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমার কথা হলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এর আগেও তো পুলিশ বিষয়গুলো জানতো, নারায়ণগঞ্জ পুলিশ জানতো, সোনারগাঁ পুলিশ জানতো, ডিবি জানতো, সবাই জানতো। তাহলে আগে কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? ঊর্ধ্বতন কারোর আদেশের জন্যে, নির্দেশের জন্য কেন বসে থাকতে হলো? তার মানে তারা কাজ করছে না, তারা এখনো মোসাহেবি করছে। স্থানীয় পুলিশ প্রশাসন তারা এখনো গোলামি করছে, তারা হাসিনার যেরকম গোলামি করত, তারা বিএনপিরও সেরকম গোলামি করবার চেষ্টা করছে। তা না হলে নারায়ণগঞ্জের এসপি সাহসী কেন হতে পারলেন না? নারায়ণগঞ্জের ডিবির ওসি সাহসী কেন হতে পারলেন না? ডিবির কমিশনার তিনি কেন সাহসী হতে পারলেন না? এটার জন্য কারো নির্দেশনা লাগবে কেন? ঊর্ধ্বতনদের ইনভলভমেন্ট এখানে দরকার কি? তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাকে আওতায় নিতে হবে, আইনের আওতায় তাকে গ্রেপ্তার করতে হবে। এই সৎসাহস কোনো পুলিশ অফিসার কোনো পর্যায়ে দেখাতে পারলেন না। আফসোস, সেই মন দেম, পিটি অন দেম, করুণা হয় তাদের জন্য। তারা এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখেননি। তারা শুধু ডাল ভাত খাচ্ছেন, মাস গেলে বেতন পাচ্ছেন আর ডিউটি করছেন। আর বেতনের বাইরেও কি পাচ্ছেন সেটি জানি না। না হলে সবুজের মতো ছেলেরা বাইরে থাকবে কেন? এত এত অভিযোগের পর কি করে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারও এই জন্য দায়ী আমি বলবো। অভিযোগগুলো তো কিছুটা 5 আগস্টের পরেই এসেছে। তাহলে এই সরকার তখন কেন, অন্তর্বর্তীকালীন সরকার তখন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? আর বিএনপি সরকার এখন 4 মাস অতিক্রান্ত হয়েছে, এই 4 মাসে কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এখন পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে, শিল্প গোষ্ঠী হয়তো সাংবাদিক সম্মেলন করে বসতো। বাংলাদেশে একটি শিল্প গোষ্ঠী, তাদেরও নানা জায়গায় লবিং আছে, শক্তি আছে, তারা তো ছেড়ে কথা কইতো না। সো তারা যদি মুখ খুলতো সরকার সমস্যায় পড়তো। তাই প্রিএমটিভ অ্যাকশন হিসাবে এখন তাদের যেতে হয়েছে সেখানে। তারপরও বলবো, ইন এনি কেস আই থ্যাংক প্রাইম মিনিস্টার তারেক রহমান, আই থ্যাংক বিএনপি, আমি তাদের ধন্যবাদ জানাই। তবে একই সঙ্গে আশা করি এই ছেলের ব্যাপারে ফার্দার তদন্ত হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। সত্যিকার অর্থে তারা যদি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে চায়, আর যদি আগের মতোই ভাবে এটি একটা আইওয়াশ, পাবলিক অ্যাপ্রিসিয়েট করবে, যেমন আমি এখন কন্টেন্ট বানাচ্ছি, কিছুদিন পর তারা আবার সব কিছু ভুলে যাবে, আমরাও ভুলে যাব, বিজনেস অ্যাজ ইউজুয়াল। ইটস আপ টু দেম। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন প্রিয় দর্শক শ্রোতা।